মধ্যপ্রাচ্যে শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার পর ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন তিনি ইরানের হরমুজ প্রণালী অবরোধ করবেন। এই অবরোধের ফলে গোটা বিশ্ব কার্যত আতঙ্কিত এবং চিন্তিত, কারণ জ্বালানি সংকট চরম মাত্রায় পৌঁছবে, যা ইতিমধ্যেই একটু একটু করে ঊর্ধ্বমুখী। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতের পরিত্রাতা হিসাবে ফের রাশিয়া কিন্তু এগিয়ে এলো, এবং রাশিয়া যেভাবে এই পরিস্থিতিতে দাঁড়িয়েও ভারতকে এক বিস্ফোরক অফার করলো, তা কিন্তু আমেরিকার কাছে নিঃসন্দেহে বড় ধাক্কা। কারণ ডোনাল্ড ট্রাম্প পরিষ্কার ভেবেছিলেন যে এই হরমুজ প্রণালীকে খুলতে কোনো দেশই যেভাবে তাদের পাশে দাঁড়ায়নি, তাই এই হরমুজকে ব্লক করে দিলে হয়তো সমস্ত দেশকে বা বিভিন্ন রাষ্ট্রকে তিনি শাস্তি দিতে পারবেন। ন্যাটোর কোনো রাষ্ট্র আমেরিকার পাশে নেই। একাধিক এশিয়ান কান্ট্রি, যাদের নাম ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাউথ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, কেউ সাহায্য করেনি আমেরিকাকে। তাই হরমুজকে ব্লক করে দেওয়া মানে গোটা বিশ্বকে এই শাস্তি ভোগ করতে হবে, সেরকমই হয়তো ভেবেছিল আমেরিকা। কিন্তু এখানেই পুতিন অন্য কিছু ভেবেছিলেন। ব্লুমবার্গের একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে, যে রিপোর্টে পরিষ্কার বলা হচ্ছে যে রাশিয়া ভারতকে 40% ডিসকাউন্টে এলএনজি সাপ্লাই করতে রাজি হয়েছে, এবং তারা ভারতকে অফারই করেছে। এবং এটি কোনো সাধারণ মিডিয়ার খবর নয়, এটি ব্লুমবার্গের অফিসিয়াল মিডিয়া, যেখানে তারা একাধিক সোর্সকে কোট করে পরিষ্কার জানিয়েছে যে এক্ষেত্রে যে পেপার ওয়ার্কের প্রয়োজন আছে, সেই পেপার ওয়ার্কও নাকি চীন ও রাশিয়া একত্রে তৈরি করবে, এবং বহু ক্ষেত্রে যে শিপমেন্টগুলো এই অঞ্চল থেকে হবে তা নাকি ঘুর পথে দেখানোর প্রক্রিয়াও শুরু হয়েছে। মানে এই জাহাজ কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে, এই পুরো বিষয়টায় একটা ইচ্ছাকৃত ধোঁয়াশা তৈরি করা হবে, কারণ গোটা বিশ্বকে অন্ধকারে রাখতে চাইছে রাশিয়া, এবং বেছে বেছে যাদের পাশে দাঁড়ানো উচিত ঠিক তাদের পাশেই রাশিয়া এক্ষেত্রে দাঁড়াচ্ছে। কিভাবে দেখবেন এই পুরো বিষয়টি? পলিটিক্যালি মাস্টার স্ট্রোক, নাকি ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজিক্যাল পার্টনারশিপকে গুরুত্ব দিচ্ছে রাশিয়া? তবে যাই হোক, অনেক চুক্তি তো অনেক দেশের সঙ্গেই থাকে, কিন্তু ইতিহাস বলুন, বর্তমান বলুন, যেভাবে রাশিয়া বারংবার ভারতের পাশে দাঁড়াচ্ছে তা কিন্তু নজির হয়ে থেকে যাচ্ছে। এবং এক্ষেত্রেও কিন্তু এমন কিছু ঘটনা ঘটছে, আমরা পরিষ্কার বুঝতে পারছি এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরে ভারতের পাশে রাশিয়া ফের সর্বশক্তি দিয়ে ঝাঁপাতে প্রস্তুত। এই মুহূর্তে কাতার, আপনারা জানেন, লার্জেস্ট এলএনজি এক্সপোর্টার, কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে কাতারের যে এলএনজি প্রোডাকশন তা কিন্তু ম্যাসিভলি ধাক্কা খেয়েছে। ইরান একের পর এক মিসাইল স্ট্রাইকে কাতারের এলএনজি প্রোডাকশন প্রায় 20% কমিয়ে দিয়েছে, এবং এই মুহূর্তে হরমুজকে ব্যবহার করতে পারছে না কাতার। ফলে গোটা বিশ্বের কাছে তেল তারা কিভাবে নিয়ে যাবে বা পৌঁছে দেবে, সেটাও তাদের কাছে সব থেকে বড় প্রশ্ন। এইখানেই কিন্তু রাশিয়া একটা নতুন অপরচুনিটি খুঁজে পাচ্ছে। দেখুন, রাশিয়া এই যে তেল ভারতকে 40% ডিসকাউন্টে দিতে চাইছে, তার পিছনেও কিন্তু একটি কারণ আছে। তবে যে কারণেই থাকুক, আপনাদের ব্যাখ্যা করব। তারপরেও রাশিয়া ভারতকেই কেন চাইছে পাশে, সেটাও তো একটা বড় প্রশ্ন। এই মুহূর্তে তো বিশ্বের যে কোনো দেশকে যদি রাশিয়া এই অফার করতো, সবাই লুফে নিত, কিন্তু রাশিয়া কিন্তু ভারতকেই এই অফারটি করছে। রাশিয়ার দুটো প্রজেক্ট আছে, একটির নাম আর্কটিক 2 এবং অন্যটির নাম পোর্তোভায়া। এই দুটো প্রোডাকশন হাউসে এলএনজি প্রোডাকশন করে রাশিয়া, কিন্তু এই দুটো প্রোডাকশনের উপর আমেরিকা স্যাংশন লাগিয়ে দিয়েছে। ফলে এক্ষেত্রে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি এই দুটো প্রোডাকশন হাউসের এলএনজি বিশ্বের যে কোনো দেশ কেনে, তাহলে একটা সম্ভাবনা থেকে যাবে যে ভবিষ্যতে আমেরিকার স্যাংশন সেই দেশের উপর লাগার। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে রাশিয়া বুঝতে পেরেছে ভারতই একমাত্র রাষ্ট্র, যদি পরবর্তীকালে গোটা বিশ্ব জানতেও পারে যে এই মুহূর্তে ইউএস স্যাংশন এলএনজি প্রোডাকশন হাব থেকে ভারত এলএনজি নিয়েছে, তাও ভারতের উপর স্যাংশন লাগানোর ক্ষমতা এই আমেরিকার অন্তত নেই। কারণ ভারত নিজস্ব দমে গোটা বিশ্বকে ডমিনেট করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই মুহূর্তে রাশিয়া চাইছে যে শ্যাডো ফ্লিটের ব্যবহার করে এই দুই প্রোডাকশন হাউস থেকে এলএনজি তৈরি করে ভারতবর্ষে বিভিন্নভাবে পৌঁছে দিতে। এতদিন অবধি চীন শুধুমাত্র রাশিয়ার এই এলএনজি কিন্তু নিজেদের দেশে ইম্পোর্ট করত। চীন শ্যাডো ফ্লিটের ব্যবহার করত, এবং আপনারা জানেন আমেরিকা শুধুমাত্র দুর্বলের উপরে শক্তি দেখানোর চেষ্টা করে। ভারতের উপরেও ট্যারিফ লাগিয়ে নিজেকে শক্তিশালী প্রমাণ করার চেষ্টা এই আমেরিকা করেছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ভারত বুঝিয়ে দিয়েছে যে ভারতকে যতটা দুর্বল আপনারা ভেবেছিলেন, ভারত তার থেকে কয়েক গুণ শক্তিশালী, এবং আলটিমেটলি ডোনাল্ড ট্রাম্পকে ট্যারিফ সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে ভারতের পক্ষ থেকে।
LNG-2 এই যে রাশিয়ার যে প্রজেক্ট আছে, যেটা রাশিয়ার লার্জেস্ট এলএনজি ফ্যাক্টরি বলা হয়, সেই ফ্যাক্টরি থেকে রাশিয়া 2024 সাল থেকে এক্সপোর্ট শুরু করে। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় যে রাশিয়ার উপর আমেরিকা এমন নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় যে এলএনজি প্রোডাকশন হওয়া সত্ত্বেও রাশিয়া কিন্তু ক্রেতা খুঁজে পাচ্ছিল না। কারণ ভারত অলরেডি কাতার এবং মিডল ইস্টের একাধিক রাষ্ট্র থেকে এলএনজি কিন্তু নিজেদের দেশে কেনে, রাশিয়ার থেকে ক্রুড অয়েল কেনে। ফলে এলএনজির ক্রেতা কে হবে সেটা নিয়ে এক বড় সড় সংশয় রাশিয়ার মধ্যেও কিন্তু উঠেছিল। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়েই ভারত রাশিয়ার পাশে ইকুয়ালি দাঁড়াতে চায় এবং রাশিয়া 40% ডিসকাউন্ট দিতে চাইছে। ভারত সেই এলএনজিও কিন্তু নিয়ে ভারতের যে জ্বালানি সংকট, গ্যাস সংকট, সেই পুরো বিষয়টার মীমাংসা করতে চাইছে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এই মুহূর্তে রাশিয়ার যদি বাজেট ডেফিসিট দেখেন তাহলে দেখবেন জানুয়ারি মার্চে এসে বাজেট কিন্তু 1.9% ঘাটতির জায়গায় যাচ্ছে। অর্থাৎ যুদ্ধ বিধ্বস্ত দেশ রাশিয়া ক্রমাগত অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হচ্ছে এবং এক্ষেত্রে রাশিয়া যদি তেল এবং এলএনজি বিক্রি করতে না পারে তাহলে রাশিয়া কিন্তু ইকোনমিক্যালি সাস্টেনেবল জায়গায় থাকবে না, তা কিন্তু আমরা সকলেই বুঝতে পারছি। পাশাপাশি এক সপ্তাহ আগে ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার এনার্জি ইনফ্রাস্ট্রাকচারে ভয়াবহ হামলা চালানো হয়েছে। অনেকে বলছিলেন সেই হামলার পিছনে ডোনাল্ড ট্রাম্প আছে, কারণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার পর একটি মাত্র রাষ্ট্র গোটা বিশ্বকে তেল এবং গ্যাস বিক্রি করেছে, তার নাম রাশিয়া। অর্থাৎ রাশিয়ার এই ইকোনমিক্যাল ডেভেলপমেন্টটা কোনোভাবেই ইউক্রেন এবং ট্রাম্প মেনে নিতে পারছে না। ফলে এনার্জি সেক্টরে আঘাত আনা হয়েছে ইউক্রেনকে কাজে লাগিয়ে। ইন্ডিয়া রাশিয়ার থেকে তেল কেনা প্রায় 90% বাড়িয়েছে, যেখানে ওভারঅল ইম্পোর্ট ভারতবর্ষের 15% কমেছে ফেব্রুয়ারি মার্চে, সেখানে রাশিয়ার থেকে তেল কেনা কিন্তু ভারতের বেড়েছে। আর এখানে ওভারঅল রাশিয়ার সঙ্গে ভারতের তেলের পাশাপাশি এলএনজি চুক্তিও যদি হয় তাহলে কিন্তু এটা নিঃসন্দেহে রাশিয়া এবং ভারতের বন্ধুত্বকে এই বদলে যাওয়া যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে স্ট্রং এবং শক্তিশালী করবে। এবং এখানেই কিন্তু ভারতের ক্রেডিট, যে ভারত জানে কিভাবে বন্ধুর পাশে দাঁড়াতে হয়, কার পাশে দাঁড়াতে হয়। এই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতিতে ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর ছুটে গেছেন ইউএইতে, ইউনাইটেড আরব এমিরেটসে। এবং এই মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ভারত কিন্তু তার এনার্জি সেক্টরকে সিকিওর করতে চাইছে, তা প্রমাণ হয়ে যাচ্ছে ডক্টর জয়শঙ্করের এই সফরের পর। ভারতের পক্ষ থেকে অফিসিয়ালি জানানো হয়েছে ভারত এবং ইউএই এনার্জি কোঅপারেশন ডিল কমপ্লিট করেছে এবং এনার্জি কোঅপারেশন ওরিয়েন্টেড যত চুক্তি আমরা আরো স্ট্রংলি কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি সে বিষয়ে আলোচনা হয়েছে এই সফরে। দ্বিতীয়ত, এক্সপ্যান্ডিং ট্রেড, অর্থাৎ ব্যবসা বাণিজ্যকে আরো মিডল ইস্টে কিভাবে এক্সপ্যান্ড করা যায়, স্পেশালি মধ্যপ্রাচ্যের ইউএইতে এক্সপ্যান্ড করা যায়, সেই আলোচনা দুই দেশের মধ্যে কিন্তু করা হয়েছে। এবং স্ট্র্যাটেজিক্যালি ভারত ইউএইর পাশে দাঁড়াতে চায় এবং যেভাবে পাকিস্তান এবং সৌদি নিজেদের মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপকে গোটা বিশ্বেতে বিজ্ঞাপন করেছে, আলটিমেটলি বাস্তবের মাটিতে পুরোটাই ধাপ্পাবাজি, ঠিক বিপরীত কায়দায় ভারতও চাইছে ইউএইর সঙ্গে স্ট্র্যাটেজিক্যাল পার্টনারশিপকে লং টার্ম সাস্টেনেবল জায়গায় নিয়ে যেতে। অর্থাৎ ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এই যুদ্ধবিধ্বস্ত পরিস্থিতির মধ্যেও ইউএইতে গেলেন, দেখলেন এবং জয় করলেন। কারণ এই যুদ্ধের মধ্যেও একটা দেশ ভারতকে কথা দিচ্ছে কোনো অবস্থাতেই ভারতের তেল সরবরাহ বন্ধ হবে না, গ্যাস সাপ্লাই বন্ধ হবে না এবং এনার্জি সিকিউরিটি ভারতে রক্ষা করবে ইউএইর মতো একটি রাষ্ট্র। অর্থাৎ একদিকে ভারত, একদিকে রাশিয়া, অন্যদিকে মিডল ইস্টের যুদ্ধবিধ্বস্ত দেশ ইউএই। যে যার নিজের মতো যুদ্ধে যখন ব্যস্ত তখন গোটা ভারত এবং ভারতের মন্ত্রীরা একের পর এক ডিল কমপ্লিট করে এলেন মধ্যপ্রাচ্য থেকে, যা ভারতের বদলে যাওয়া ডিপ্লোম্যাসি এবং এই ডিপ্লোম্যাটিক চরিত্র যে কতটা স্ট্রংলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি আধুনিক বিশ্বে তারই কিন্তু রিফ্লেকশন। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।